প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, সাশ্রয়ী দামের পণ্য, টিসিবির শাড়িতে মা, ছেলে ও পুত্রবধূ। বিদ্যুতের দাম বাড়াতে পিটিবির নতুন কৌশল। ইসলামী ব্যাংক নিয়ে একটি রিপোর্ট। আরাস্তর বাসায় গিয়ে এস আলম বললেন, ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। দৈনিক যুগান্তর, সড়কে অটোরিকশার নৈরাজ্য, সবার আগে ধরতে হবে শক্তিধর অলিগার্কদের। দৈনিক সমকাল, 4 মহাসড়কে 4 সমস্যা। 10 বছরে নার্স বেড়েছে শতভাগ, দক্ষতার ঘাটতি 82%। কালের কণ্ঠের শিরোনাম, 1000 কোটির ময়লা ড্রেনেই, ওপরে মেট্রো, নিচে হাঁটু পানি, লোকসানে হাবুডুবু 54 কোম্পানি। দৈনিক ইত্তেফাক, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। হামে এত শিশুর মৃত্যু দায়ী কারা? বাংলাদেশ প্রতিদিন, লাইফ সাপোর্টের রাজধানী, 1/11 ষড়যন্ত্রকারীদের কি মানবতা বিরোধী অপরাধে বিচার হবে? মানব জমিনের শিরোনাম, অপরাধীদের গডফাদার কারা? ত্রিবেদীর ঢাকা মিশন, সম্পর্ক উদ্ধারে মনোযোগী দিল্লি। সীমান্ত কাঁটাতার বসাতে 45 দিনের মধ্যেই বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা শুভেন্দুর। আমার দেশ, বাংলাদেশ বিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। খবরের কাগজের শিরোনাম, শুভেন্দুর এজেন্ডা ও কাঁটাতার। এনবিআর ব্যাংকিং জটিলতা জানতে চান প্রধানমন্ত্রী। যায় দিন, পুলিশ প্রশাসনের কোনো পদেই চিরস্থায়ী নয়, সরকার ও দলকে বিতর্কমুক্ত রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রিমিয়ার ব্যাংক 46 গুণ বেশি ঋণ দেয় সুপারস্টার গ্রুপকে। ইনকিলাবের শিরোনাম, ষড়যন্ত্র থামেনি, সাবধান, কিসের ইঙ্গিত দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ। আজকের পত্রিকা, হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু। দৈনিক করতোয়া, বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, 90 গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার অবদান পাঠ্য বইয়ে। রূপালী বাংলাদেশ, আকাশে বিশ্ব রেকর্ড বিনয়কে ধস, আশিক এখনো বিদায় নিয়ে কথাবার্তা হচ্ছে ইদানিং, যে তাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি অনেক কিছু করবেন, কিন্তু কতটুকু করলেন সেটার প্রশ্ন নিয়ে রিপোর্ট আছে। আজকে যদি সময় পাই হয়তো আলোচনা করব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা নিয়ে বোধহয় আলোচনা হওয়া খুব জরুরি। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না, পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। যদি এটাই সত্য হয়, মানে রাজনৈতিক পরিচয় যদি না দেখে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে তো অনেক কিছুই সম্ভব। কিন্তু গত কয়েকদিনের মধ্যে যেটা হয়েছে, দলীয় কেউ গ্রেপ্তার হলেই থানা ঘেরাও করা, তাকে থানা থেকে বের করে নিয়ে আসা, তাহলে এই কথার ওই কথার মধ্যে একটু কন্ট্রাডিক্ট হয় না নাকি? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আমরা যদি ব্রডলি বলি, যে একটা বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সরকারটার সাফল্য উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এই দেশ একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে নিমজ্জিত হতে পারে, যেটার ফলাফল হিসেবে এই দেশে জঙ্গিবাদ, উগ্রবাদ, এই জাতীয় নানা সমস্যার উদ্ভব হতে পারে। সেটাই আশঙ্কা করা হচ্ছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। এই জন্যেই সাফল্য পাওয়ার জন্যে অনেক সময় অনেক ধরনের কঠোর এবং তিক্ত সিদ্ধান্ত নিতে হয়। এবং রাইট নাও বাংলাদেশের যে সব সমস্যা আছে, তার মধ্যে অন্যতম প্রধান 2টা সমস্যা। একটা হলো দেশের স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আর একটা হলো দেশের অর্থনৈতিক উন্নতি। অর্থনীতিটা মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে আছে। তো এই 2টা কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। তো এখানে 2টা ক্ষেত্রে আমি মনে করি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার দরকার সরকারের স্বার্থে। কঠোর সিদ্ধান্তটা দেশের স্বার্থে, কারণ কঠোর সিদ্ধান্তটা নিলে অনেক সময়, এটা রিসেন্ট বোধহয় আমার দেবপ্রিয় ভট্টাচার্য বা কেউ একজন বলেছেন, যে মা যে তার সন্তানকে জোর করে স্কুলে নিয়ে যায় কিংবা জোর করে ঘুম থেকে উঠে পড়তে বসায়, এটা তো ভবিষ্যতে ভালোর জন্যই।
সেটা তো তিক্ত সিদ্ধান্ত হইলেও আলটিমেটলি কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো। তো সেই ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন যে আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য দলীয় পরিচয় দেখা উচিত হবে না, কারণ এখানে দেখা যাচ্ছে যে দলীয় পরিচয়ের কথা বলিস নানা রকম অপকর্ম মানে যা কিছু করা হয় সবকিছু, এবং এটার যেমন একটা দিক আছে, আরেকটা হলো যারা আইন শৃঙ্খলা প্রয়োগ করবেন তাদের মতাদর্শ থাকতে পারে, কিন্তু তারা সেটা এক্সপ্রেস না করাটাই ভালো, যেহেতু তারা প্রজাতন্ত্রের কর্মচারী। গতকালকেও ঢাকা রেঞ্জের ডিআইজি যে বক্তব্য রাখলেন পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে, সেটা তো দৃষ্টিকটু ছিল, যে উনি যেভাবে, এটা তো ওনার এক্সপ্রেস, ওনার আদর্শ তো থাকতেই পারে, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত আদর্শ থাকতে পারে, কিন্তু এই আদর্শটার চেয়েও বড় হলো তিনি কতটা সততা, নিষ্ঠা এবং মানে দায়িত্বশীলতার সঙ্গে দেশের প্রতি দায়িত্ব পালন করছেন। কারণ এটা একটা হইলো দায়িত্ববোধ আর একটা হলো মমত্ববোধ। দায়িত্ব তো আপনি নিজে চাকরি করলেন, আসলেন, গেলেন, সেটাও হতে পারে, কিন্তু মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি দায়িত্বটা পালন করলেন কতটা, সেই জায়গাগুলিতে আমার মনে হয় এখনও মানে আমাদের উপলব্ধির ঘাটতি রয়েছে, যেটা দুই একটা ঘটনা থেকে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদের মধ্যে অনেক আশা জাগায়, এবং আমরা মনে করি যে এইটা যদি কার্যকর করা যায় তাহলে অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব। কিন্তু একই সঙ্গে আজকে যে যুগান্তরের পত্রিকা রিপোর্ট যদি আপনি দেখেন, নেই লাইসেন্স, প্রশিক্ষণ, আইনি বৈধতা, সড়কে অটোরিকশার নৈরাজ্য, উপরে মেট্রো, নিচে পানি, কালের কণ্ঠের শিরোনাম, আর আগের শিরোনামটা যুগান্তরের। ঠিক একই সময়ে আপনি খেয়াল করবেন শেরাটন থেকে শুরু করে, আগে শেরাটন থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত এখন কিন্তু এআই ক্যামেরার নিয়ন্ত্রণে যানবাহন চলছে। সেখানকার পরিস্থিতি একটু ভালো, যেহেতু আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটলেই মামলা করা হচ্ছে, কিন্তু সারা শহর বা সারা দেশ তো আর ওই জায়গায় যায়নি এখনো। তো এই যে অটোরিকশা নৈরাজ্য, এটা তো আপনি দেখেনি। তো এইসব বজায় রেখে কিভাবে আপনি এই যে কথাগুলো বলছেন সেগুলো মানবেন? আমি এটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা নিয়ে সবাই একমত, অবশ্যই। তবে সেই ব্যাপারটাকে যদি অ্যাকশনে রূপান্তর করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে যে আমলাতন্ত্র এবং তার সঙ্গে যে রাজনৈতিক দল রয়েছে, প্রাথমিকভাবে তারা এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে তার রাজনৈতিক দল বিএনপি এবং তার সরকারের আমলাতন্ত্র সেটা কাজ করতে পারে। এখন যে জিনিসটা আপনি উত্থাপন করলেন, যে ঢাকা শহরে যে হারে অটোরিকশাগুলি চলছে এবং যেভাবে চলছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের কোনো তালিকা নেই। একটা শহরের জন্য কতটা অটোরিকশা চলবে, কোন কোন রাস্তায়, অটোরিকশা না যে কোনো যানবাহন কতটা চলবে, কোন কোন রাস্তায় চলবে, কি তার নিয়ম কানুন, তার কিছুই নাই। সুতরাং তার কাছে কোনো নেম প্লেটও নাই। সুতরাং আপনি ইচ্ছা করলে একটা মিস্ত্রি দিয়ে একটা অটোরিকশা বানিয়ে আপনি রাস্তায় নামিয়ে দিতে পারছেন। তো এটাই হলো বিশৃঙ্খল অবস্থা এবং এটাই হলো সুশাসনের অভাব। তো আমি মনে করি, আপনার কি খেয়াল আছে বিগত সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে, একদিন সকালবেলা সিদ্ধান্ত হলো যে অটোরিকশা উঠে যাবে, বিকেলবেলায় কিন্তু আবার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কেন? তারা প্রতিবাদ করেছে। না, এখানে একটু ব্যাপার আছে। আপনাকে জিনিসটা, ওই অটোরিকশা উঠে দিতে তা আমিও বলছি না, অটোরিকশা চালু থাকবে, কিন্তু একটা নিয়মের মধ্যে চালু থাকবে। কারণ এখন তো আর আপনি প্যাডেল রিক্সা আবার ফিরে আনতে সম্ভব নয় বাস্তবতার নিরিখে। তা আমি মনে করি অটোরিকশা থাকবে, কিন্তু অটোরিকশা চালানোর তো একটা নিয়ম থাকবে। ফুটপাতের দোকানদার ব্যবসা করবে না, আমি এই দেশের প্রেক্ষাপটে এটা মনে করি, কিন্তু তারও একটা মানে নিয়ম শৃঙ্খলা, তারও একটা তালিকা যে কে কে কোন ফুটপাতে আছে, এই সব কিছু একটা নিয়মের মধ্যে তো চলতে হবে। এই নিয়ম কানুন যদি না থাকে তাহলে তো বিশৃঙ্খল অবস্থা, যেইটা আমরা প্রফেসর ইউনূসের সরকারের সময় দেখেছি, যে এখানে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, নৈরাজ্যকর পরিস্থিতি, হ্যাঁ, যে যখন খুশি মব করেছে, সন্ত্রাস করেছে, কার কাছে যাবে, পুলিশের কাছে যাবে, পুলিশ কোনো অ্যাকশন যাচ্ছে না, এরকম একটা অবস্থার থেকে দেশটা থেকে স্লোলি ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে। আমি সেটাকে সরকারের জন্য ক্রেডিট দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে আরও দ্রুত গতিতে এই আইনের শৃঙ্খলার উন্নতি হওয়া দরকার। এবং আরেকটা জিনিস এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যে আমাদের দেশের রাইট নাও যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জটা হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের সাফল্য চাই, এটা আমি আরেকবার বলছি, তবুও আমি বলবো
যে উনি যে ধরনের এখন সরকারের উচিত টাকা পয়সা আর্ন করা, কিন্তু এই সরকার যে কিছু কিছু জনতুষ্টিমূলক পদক্ষেপ গ্রহণ করছেন শুরুতেই, যে হ্যাঁ যেমন ধরেন কৃষিক্ষেত্রে ঋণ মওকুফ, তারপরে বিভিন্ন কার্ড চালু করা, এইভাবে যে ব্যয় হারটা, এগুলি ভালো কাজ, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে আমাদের দেশে অর্থনৈতিক মানে অবস্থাটা কি সেটার দিকে আগে অ্যাসেসমেন্ট করার পরে আপনি যেটা বলছেন অর্থনৈতিক বিবেচনা কাজে হ্যাঁ, কারণ এখন যে সরকার একদিকে বলছে যে আমরা কৃচ্ছ্রতা সাধন করছি, গ্লোবাল সিচুয়েশন খারাপ, সেখান থেকে আমাদের নানা রকম অভিঘাত হচ্ছে, বাট অন্যদিকে দেখছি যে রাষ্ট্রপতির সাধারণ চেক আপের জন্য কয়েকজন বেশ কিছু লোক নিয়ে বিদেশ যাচ্ছেন, মন্ত্রীরা যাচ্ছেন অহরহ, পররাষ্ট্রমন্ত্রীও দেশে পাই রাখছেন না, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই বিদেশ যাবেন, কিন্তু কোনটা কতটা প্রয়োজন, ওনার সঙ্গে যিনি উপদেষ্টা আছেন, প্রতিমন্ত্রী আছেন, তারাও যাচ্ছেন অনবরত। এইগুলি হয় কি যে আমরা নানা রকম প্রপোজাল নিয়ে যাই বিদেশ যাওয়ার জন্য, ওনারাও এটা বিবেচনা না করে সাথে চলে যান, কারণ আমলাদের এই প্রপোজালটা গ্রহণ করলে ওই আমলাও তার সঙ্গে যেতে পারেন। তো আমি যেটা মনে করছি, যেটা অপ্রয়োজনীয়, যেটা আমাদের অ্যাম্বাসেডারদের সম্ভব, অন্য এই ধরনের বিদেশ সফরগুলি তো, এবং আমি বলি বিদেশ সফর শুধু না, রাষ্ট্রের সকল ক্ষেত্রে এই অস্টারিটি মেজার্সটা যদি কার্যকর না হয়, তাহলে আপনি ঘোষণা দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। তো আমি সেই জায়গাটা আমি বলি যে অর্থনীতির জন্য এই ধরনের কিছু কিছু শক্ত পদক্ষেপ সরকার গ্রহণ করা দরকার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এবং জমির বন্দোবস্ত করে দিবেন তিনি। একই সঙ্গে মানবজমিনে আরেকটি রিপোর্ট বেরিয়েছে, সম্পর্ক উদ্ধারে মনোযোগী দিল্লি। তাহলে একদিকে পশ্চিমবঙ্গের দায়িত্ববানরা যেভাবে একটু আস্ফালন করছেন যে আমরা বোধহয় একেবারে এই দেশের মানুষ একেবারে অন্যায়, আমরা একেবারেই নানা ধরনের মানুষই না, ঠিক সেই জায়গায় এই যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা কতটা, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে আমরা একটু অপেক্ষা না করলে বুঝতে পারবো না। তবে আমাদের যেটা একটা আশঙ্কা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের যদি বিজেপির মতো একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, ওয়েস্ট বেঙ্গল ইন এ সেন্স অন্যান্য জায়গায়ও তো আছে, আসামেও আছে, অন্যান্য জায়গায় আছে, তা আমি ওয়েস্ট বেঙ্গলটা একটা অন্য ব্যাপার। এটার সাথে আমাদের 4000 কিলোমিটার স্থল সীমান্তের অর্ধেকের বেশি, প্রায় 2000 কিলোমিটার এইখানটার সাথে, এটার সাথে আমাদের কালচারাল অন্যান্য যোগাযোগ আছে, আত্মীয়তা সম্পর্ক আছে। সুতরাং এইখানে একটা বিজেপি সরকার আসে এবং সেখানে যদি সাম্প্রদায়িকতা উস্কানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রভাব পড়ার আশঙ্কা থাকে, যদিও পড়া উচিত নয়, এটা তাদের ইন্টারনাল, তাদেরটা আমরা হয়তো নিন্দা করতে পারি, প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরাও সেম ক্যাটাগরিতে সাম্প্রদায়িকতা এখানে চালু করবো, সেটা আমরা গ্রহণযোগ্য হতে পারি না, যেটা আমাদের মন্ত্রীরা ইদানিং বলেছেন। কিন্তু আমি যেটা বলছি যে এটা খুব বেশি আনএক্সপেক্টেড না যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে বর্তমান সরকার যে এই ধরনের কিছু কিছু পদক্ষেপ তারা গ্রহণ করবেন, যেগুলি নিয়ে তারা নির্বাচনের রেটরিক হিসেবে বক্তৃতা বিবৃতি দিয়েছেন, তার কিছু না কিছু তাদের করে দেখাতে হবে। সেটা অ্যাকশনের মাধ্যমে হচ্ছে, এবং এটা যেহেতু সীমান্তে কাঁটাতারের বেড়াটা সাধারণত যার 100 মানে জিরো লাইন থেকে 150 বা একটাকে মানে গজ দূরে হয়, ভিতর দিকে হয়, সুতরাং সেটা তাদের একটা সভরেন্ট রাইট আছে, দে ক্যান। বাট আপনি যদি উপর থেকে দেখেন যে এটা 3 দিক বা 4 দিক ধরে ভারত, 4 দিকে যদি আমাদের একটা কাঁটাতার দিয়ে রাখে, তাহলে তো আমরা একটা খাঁচার ভেতরে আসি। সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন নয়, কারণ আমরা মনে করি যে দুইটা দেশের জনগণের মধ্যে একটা বন্ধুত্ব আছে, ঐতিহাসিকভাবে আছে, সাংস্কৃতিকভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, সব দিক থেকে আছে। তো এই বন্ধুত্বটা সামনের দিনগুলিতে আমরা চাই আরও খুলবে, ভিসা মুক্ত আমরা চাইব, যেমন নেপাল এবং ভুটানের সাথে তারা ভিসা মুক্ত আছে। তো সেই জায়গায় যদি আপনি এইভাবে কাঁটাতারে বেড়া দেন, বলছি সিকিউরিটির কথা বললে তোর কিছু বলার থাকে না, তাই না? তো আমার মনে হয় যে একটু ট্রাস্টের ঘাটতিটা আছে, আর সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে এখানকার ডোমেস্টিক পলিটিক্সের জন্য। তবে যেহেতু বিজেপি সেন্টারেও আছে এবং এখানেও আসছে, সুতরাং সেন্টার যেহেতু তারা ভালো সম্পর্ক চাচ্ছে এবং তারেক রহমানের সরকারের সাথে সেটা তারা দিচ্ছে, তা আমরা আশা করব যে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে সরকার তারাও আস্তে আস্তে রিয়েলাইজ করবে। তবে এটা ঠিক যে এটা কিন্তু আমাদের সরকারকে ওয়াচে রাখতেই হবে যে তারা অ্যাকচুয়ালি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা যাতে করে আমাদের সিকিউরিটি আবার ব্যাহত হয়। যদি এখানে কোনো পুশ ইন বা এরকম কিছু ঘটে, তাহলে ডেফিনেটলি আমাদের বিজেপিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ট্রাম্পের এবং ইরান যুক্তরাষ্ট্র যে চিঠি চালাচালি হলো, এখন সেই চিঠির ভবিষ্যতে বলা যাচ্ছে যে যুদ্ধবন্ধে ইরানের দেওয়া প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য, ট্রাম্প বলেছেন।
তাহলে উনি আবার বলেছেন যে দুই দেশের সম্পর্ক এখন লাইভ সাপোর্টে, তাহলে আমরা কি আশা করি? আমরা অবশ্যই আশা করব, কারণ এই ধরনের ডায়ালগের ক্ষেত্রে এই ধরনের রেটরিক ব্যবহার করা অস্বাভাবিক কিছু নয়, কারণ এই ধরনের সমস্যাগুলো এটা কি অত্যন্ত দর জটিল। কষাকষি? এটা তো আমার কাছে তো তাই মনে হচ্ছে যে জিনিসটা এখনই আপনার কনক্লুশনে যেতে পারবো না যে আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এটা সাধারণত যে ধরনের প্রস্তাবগুলি ইরান থেকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটা অ্যাজ ইট ইজ মেনে নেওয়া তো আমেরিকার পক্ষে সম্ভব নয়। আবার আমেরিকাও যেগুলি চাচ্ছে সেটাও তো ইরানের মানবে না। এবং দুইটা রাষ্ট্রই যুদ্ধ করে প্রমাণ হয়েছে যে কেউ এখানে পরাজয় মেনে নেবে না, বিশেষ করে ইরান তো মেনে নেবে না, কারণ আমেরিকাকেই পিছু উঠতে হয়েছে, শেষ পর্যন্ত আলোচনার টেবিলে যেতেই হয়েছে সেই জন্য। তো আমি এটা মনে করি যে এই আলোচনাটা টেবিলে আছে এবং আলোচনাটা সময় সাপেক্ষে হলেও এটা চালিয়ে যাওয়া দরকার, কারণ যে কোনো সমস্যার সমাধান কূটনৈতিক টেবিলে হবে সেটাই প্রত্যাশিত। কারণ শান্তিময় বিশ্বের জন্যে যদিও দর কষাকষি, মন্তব্য, পাল্টা মন্তব্য, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য, মডারেট প্রস্তাব এবং প্রস্তাবগুলি যে অ্যাজ ইট ইজ সেভাবেই পাশ হবে তা নয়, তবে আমরা বলবো যে তাদেরকে অবশ্যই আবারও আলোচনায় বসতে হবে এবং আলোচনায় বসে বসে অল্প অল্প করে হলে অগ্রসর হতে হবে। এটা যত সময়ই লাগুক, কারণ প্রত্যেকটা ইস্যু অত্যন্ত জটিল এবং এই জটিল ইস্যুগুলি। এটা তো আপনি খুব স্বাভাবিকভাবে সম্ভাবনার কথা এবং বাস্তবের কথা বললেন, কিন্তু কখনো কখনো তো মনে হয় খুবই অবাস্তব তাদের এই অবাস্তব পদক্ষেপ যদি সেখানে গ্রহণ করা হয় সেটা অগ্রহণযোগ্য হবে। অগ্রহণযোগ্য। একেবারে শেষের দিকে আমরা এই পত্রিকার শিরোনাম হয়েছে হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু। তা হাম নিয়েই তো এই অবস্থা, আমাদের প্রায় 400 ছাড়ালো মৃত্যু। হাম কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেটা কিন্তু আমার এখানকার মানে স্বাস্থ্য বিভাগের এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। যদিও আমরা বরাবরই প্রশ্ন করে আসছি যে গত সরকারগুলো, বিশেষ করে আওয়ামী লীগের শেষ দিককার সময় এবং ইউনূস সাহেবের সময় সরকারগুলির অ্যাকশনকে এখানে দায়ী করা হচ্ছে, সেটা অবশ্যই সেটা তদন্ত করা উচিত, কী কারণে এই হামের বিস্তারটা ঘটলো, কেন সেটা। কিন্তু রাইট দিস মোমেন্ট এই হামটা কেন নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে না সেটারও কিন্তু যথেষ্ট যৌক্তিক কারণ খুঁজে বের করতে হবে এবং এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা কোভিডের মতো মহামারীও কিন্তু আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছিলাম। সুতরাং একই পদ্ধতি আমার মনে হয় এখানে কার্যকর করা উচিত। খেলা দেখেন? অবশ্যই খেলা দেখবো। পাকিস্তান এবং বাংলাদেশের খেলা এখন একটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আজকে পঞ্চম দিনে বৃষ্টির জন্য কি গতকাল বৃষ্টির জন্য খেলা একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, যদি বাংলাদেশ বলছে যে তারা যদি 260 পর্যন্ত রান করে, এখন তো মাঠে আছে তারা, তাহলে হয়তো একটা সম্ভাবনা হতে পারে। আশাফুল তো সেরকম একটা আশাবাদের কথা কালকে কিন্তু বলেছেন, এবং আমরা যদি সকালবেলাটা যদি এখন বৃষ্টি হয়, পিচ কি আচরণ করে, এগুলি অনেক টেকনিক্যালিটির ব্যাপার আছে, কিন্তু আমি অবশ্যই আশা করব যে বাংলাদেশ ভালো করবে, যত সে অবস্থায় থাকুক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।